হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপস। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচটা, যে ম্যাচ নাম্বার 17, পাঞ্জাব কিংস ভার্সেস গুজরাট টাইটান্স এর পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, চলো এবার শুরু করি। তো আজকের ম্যাচটা কিরকম দেখলা? আজকের ম্যাচটা তো খুব ইন্টারেস্টিং একটা লাগলো। গুজরাটও যেরকম ভাবে ভালো খেলছে, পাঞ্জাবও খুব ভালোই খেলছে। গুজরাটের শুভমন গিলের পারফরমেন্স, ইমপ্রেসিভ পারফরমেন্স দিছে। ক্যাপ্টেন হিসাবে একদম লাস্ট পর্যন্ত ম্যাচটা টান্নে গেছে, ভালো স্কোর করছে। 89 মনে করছে না, হুম হুম। 89 করছে, খুব ভালোই করছে। ভালো স্কোরও নিয়ে গেছে, তারা 199 করছে তারা ফার্স্ট ব্যাটিং করে। সেটা জবাবে যে পাকিস্তান পাঞ্জাব খেললো, পাঞ্জাবের ফার্স্ট ওপেনিং ব্যাটসম্যান বা প্রথম কয়েকজন ব্যাটসম্যান আউট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তখন মনে হয়েছে যে পাঞ্জাব হারে যাবে, কিন্তু লাস্ট পর্যন্ত যে তাদের দুইজন ব্যাটসম্যান, এই যে সিং আর অভিষেক, দুজনে খুব, আশুতোষ আশুতোষ। আশুতোষ নামটা আমি বারবার ভুলে যাই। লাস্টে দিয়া যে সিং আর আশুতোষ যে খেলছে, খুব সেরা পারফরমেন্স দিচ্ছে। আনক্যাপ প্লেয়ার হিসেবে এমন একটা পারফরমেন্স আইপিএল এর মধ্যে তাদের খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। তো এই আইপিএল থেকে যদি তাদের ফিউচার আরো ভালো হয়, ভালোই লাগবে যে তারা আগে যাতে আরো ভালো পারফরমেন্স করুক। তারা ম্যাচ লাস্ট পর্যন্ত জিতে গেছে, এমন না যে তারা হারিয়ে গেছে, পাঞ্জাবের জিতে দিছে লাস্ট পর্যন্ত। আশুতোষ লাস্টে আউট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সিং লাস্ট পর্যন্ত জিতে ম্যাচটা খুব ভালোই লাগছে। পাঞ্জাব জিতছে, ভালো লাগছে। জিটি যে রানটা করছে 199, এটা ডিফেন্ডেবল স্কোর। আর আমরা জানি তারা বোলিং ইউনিট স্ট্রং, কিন্তু এই বছর তারা, আমি মনে করি, একটু উইক। স্পেশালি শামি নাই, যার লেগে তো অনেক বড় মাইনাস পয়েন্ট। আর তাছাড়াও তারা কিছু একটা উইক পয়েন্ট মনে হইতাছে। ঠিক আছে, রশিদ খান কিন্তু রশিদ খান আমরা ওই সেই লেভেলের বলার, এখন মানে আগে যেরকম উইকেট পাইতো এখন সেভাবে উইকেট পায় না। ওরে ব্যাটসম্যানরাও মানে ব্যাটিং টিমে ওরা সেফ খেলতে যায়, 4 ওভার কোনো মানে কাটিয়ে যায়, বেশি অ্যাটাক না করলেও মানে উইকেটও বেশি দেয় না। কিন্তু রশিদ খানকে দেখা যাচ্ছে এই সিজন ওরে মানে ইকোনমিও খুব হাই। তারপরে নূর আহমেদ তো প্রতিটা ম্যাচ খেলছে না, সম্ভবত নেক্সট মানে পুরো সিজন খেলতো না। যে রাউন্ডে পেস বোলার মানে ভালো পারফরমেন্স দেখা দিব, তখন সম্ভবত স্পেন্সার আর জোশুয়া লিটলটা খেলাইবো। তারপরে মোহিত শর্মা, তারপরে উমেশ যাদব। মানে জানি না কি করব। আজকে আমরা দেখছি উইকেট ঠিক আছে পাইছে, কিন্তু উইকেট লাস্ট পর্যন্ত লাস্ট ওভার যখন 7 রান লাগতো তখন বল দিছে দর্শন আলকান্ডারে, তখন কিন্তু উমেশ যাদবের বল আসছিল। এক্সপিরিয়েন্স বলার হিসেবে দিতে পারতো, কিন্তু কনফিডেন্স নাই ক্যাপ্টেনের। আর স্বাভাবিক কনফিডেন্স না থাকার মতোই মানে পারফরমেন্স এরকমই করতেছে উমেশ যাদব। আর তারা গুজরাট হারছে তার আরেকটা বড় রিজন হলো তাদের ফিল্ডিং। আর ক্যাপ্টেন্সিতেও শুভমন গিল কিছুটা মিস্টেক করছে, কারণ দর্শন আলকান্ডারে শুধুমাত্র লাস্ট ওভারটাই দিছে, এর আগে ওভার দিছে না। প্লাস উমার জায়গা দিয়ে ফোর্থ ওভারটা করানোটাও ওই টাইমে ঠিক হয়েছে না। আমরা জানি যে প্রথমেই বল করে সুইং টুইং করে, কিন্তু লাস্ট ওভারে ডেথ ওভারের বলার সে না, উমার যায়। কিন্তু যাই হোক, ম্যাচটা যেই জিতে, এটা দেখে খুব ভালো লাগলো যে ইন্ডিয়ার দুইটা আনক্যাপ প্লেয়ার, দুইটা ডোমেস্টিকের প্লেয়ার, শশাঙ্ক সিং, আহ, যারে পিপিকেএস মিস্টেকেনলি অপশনে কিনে নিছিল, আজকে তার ম্যাচের হিরো। আর আশুতোষ শর্মা, যে আজকে ডেবিউ করছে, সম্ভবত ডেবিউ বলতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ফার্স্ট আজকে ব্যাট করতে আইছে। ফার্স্ট ব্যাট করতে আসলে পাঞ্জাবের ভালো একটা ম্যাচ জিতে দিছে। তো খেলাটা দেখে খুব মানে মজা লাগছে। তবে শশাঙ্ক সিং রে যে তারা কিনছে, এটাও কিন্তু একটা বিরাট বড় ঘটনা আছে। অকশন টেবিলে ও, শশাঙ্ক সিং নামে দুইজন প্লেয়ার আসলো। তো তারা যে প্লেয়ারটা কিনতে চাইছিল, এই প্লেয়ারটার আগে ওই আজকের যে প্লেয়ারটা, এর নামটা আয়ে পড়ছে। তো তার ফলে পাঞ্জাব কিংস কি করছে, তারে কিনা লাইছে। আর পরে দেয়া প্রেস রিলিজের মাধ্যমে কইছে যে হেরে মানে বাদ দেওয়ার মেবি একটা প্ল্যানিং ট্রেনিং আসলো, কিন্তু এটা তো বাই করে লাইছে, এরপর আর কিছু করা যেত না। তবে এজ এ মানে এজ এ আনকেপ প্লেয়ার, মানে আজকের পারফরমেন্সটা, ইভেন কি আজকের ম্যাচে তো 29 বলে 61 করছে। এছাড়াও আগে যতটি মানে রিসেন্টলি পাঞ্জাবে আসার পর যে ইম্প্যাক্ট প্লেয়ার হোক, রেগুলার প্লেয়ার হোক, যেভাবে চান্সটা পাইছে, সে কিন্তু ছোট ছোট একটা কেমিও ভালো খেলে গেছে। এটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া গত বছরও হে এসআরএইচ এ, এর আগে ডিসি থেকে দিল্লিতেও খেলছিল, বাট গত বছর হেরে কয়েকটা ম্যাচে চান্স দিছিল এসআরএইচ, বাট রেগুলার চান্স দিছে না। বাট পাঞ্জাবে এসে রেগুলার চান্স পেতেছে, ভালো ব্যাটিং করতেছে। তবে আশুতোষ শর্মা, সবচেয়ে বড় মানে প্লাস পয়েন্ট হচ্ছে আশুতোষ শর্মার কি, যে হের লাইফের ফার্স্ট আইপিএল ম্যাচ খেলতে যাইতেছে এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। ইভেন
মানে হিউজ ক্রেডিট। 17 বলে 31 রান, এটা একটা পাঞ্জাবের মানে কেউই বিশ্বাস করতে পারছে না এটা যে এত এত একটা ভালো পারফরমেন্স করবো, ইভেন কি যে সময় নামছে। তবে আমরা একটু হতাশ হয়েছিলাম যে সৈয়দ মুস্তাক আলী ট্রফির যে সরি টুর্নামেন্টের যে স্টেটটা দেখছিলাম যে প্রায় অলমোস্ট 200 স্ট্রাইক রেট নিয়ে গেছে। তো নিশ্চয়ই কিছু না কিছু একটা এর ভিতর ট্যালেন্ট দেখছে, তার কারণে হেরে টিমে এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার পাঠানো হয়েছে। খুবই ভালো খেলছে। তবে তুমি যে কথাটা কইছো, ওমর জায়ের কথাটা ঠিকই, এই কথাটা আমিও তোমার সাথে এগ্রি করি যে ওমর জায়ের কেন তারা লাস্টের দিকে খেলা বল করা, এটা আমার একটা মানে বুঝে উঠতে পারছি না কি করে তারা। তবে গুজরাটের হয়ে সেটা কিন্তু আমরা সবাই পারফরমেন্স আমরা দেখতেছি, কিন্তু তেবাটিয়া কিন্তু রেগুলার পারফরমেন্স করতেছে। 8 বলে 23, 7 বলে 20, 5 বলে 10, এরকম কিন্তু ভালো পারফরমেন্স করে দিচ্ছে। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট গুজরাটের লিগে। তবে তোমার কি মনে হয় যে কার্তিক তিয়াগিরে খেলানো দরকার? কার্তিক ত্যাগী যদি ফিট থাকে তাহলে অবশ্যই উমেশ যাদবের জায়গায় খেলানো এটা দরকার। কারণ আমরা দু উমেশ তিন যাদব বছর নাকি দর্শন নালকান্ডে? বিশেষ করে উমেশ যাদবের জায়গায় ওরা আমি খেলাইতো। উমেশ যাদব এক্সপিরিয়েন্স প্লেয়ার ঠিক আছে, কিন্তু ও ইকোনমি খুব হাই থাকে। আর আজকেও আমরা দেখছি উমেশ যাদবের উপর ক্যাপ্টেনের কোনো কনফিডেন্স আসছিল না, যে জায়গায় লাস্ট ওভারে 7 রান লাগতো উমেশ যাদবের বল থাকা সত্ত্বেও বল দিছে দর্শন নালকান্ডারে। তো আমি হুম। বলবো যদি কার্তিক তিয়াগী ফিট থাকে তাহলে হুম। অবশ্যই ওটাকে প্লেইং ইলেভেনে খেলানো দরকার। আমরা জানি ও কি করতে পারে। সম্ভবত 2-3 বছর আগে আইপিএল এ রাজস্থানের রাজস্থানে হয়ে। রাজস্থানে সম্ভবত আসিল কার্তিক হুম। তিয়াগী। আর ম্যাচটা ছিল সম্ভবত কার সাথে জানি খেলাটা আসলো, মুম্বাইয়ের সাথে সম্ভবত। আহ, ভালো একটা রান সেভ করছে, মানে লাস্ট ওভারে 5-6 রান সেভ করে নিছে দুইটা সেট ব্যাটসম্যান থাকা সত্ত্বেও। তো কার্তিক ত্যাগীর যে ইয়ং ট্যালেন্ট, লাস্ট দুই সিজন সম্ভবত হায়দ্রাবাদের টিমে আসিল, ইনজুর্ড আসিল, কিছু করার নেই। কিন্তু আমরা এখন ডোমেস্টিকে লাস্ট সিজন দেখছি ভালো বল করছে, যদি হ্যাঁ ফিট থাকে অবশ্যই এর খেলানো দরকার। তবে স্যাম কারান যে পাঞ্জাবের হইয়া রেগুলার চান্স পাইতেছে, সে একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স করতে পারতেছে না কিন্তু। মানে কি এক্সপেক্ট করো হেড থেকে? হের পারফরমেন্স দিন দিন খারাপ হইতেছে কইতাম না। হ্যাঁ, ঠিক আছে, এর উপর যে একটা আশা আছে টিমের, পাঞ্জাবের উপর একটা আশা আছে যে স্যাম কারেন কিছু করবো, ওইরকম পারফরমেন্স এখনো দেখতে পারতেছি না। এবার যা কিন্তু নিউ রোল দিছে হেরে। হ্যাঁ, মানে একদম এর উপর পুরো আশা আছে টিমের, কিন্তু পুরো সিজনটার হ্যাঁ পুরো ভালো, হুম, ভালো সেই লেভেলের পারফরমেন্স না করলেও ভালো খেলতেছে আমি কম, কারণ দিতেছে একটা ম্যাচে জিতে দিচ্ছে। হ্যাঁ এভারেজ আহ, দিতেছে, কিন্তু অতটা হ্যাঁ, ইমপ্রেসিভ না যে একটা এর ম্যাচ থেকে আমি কমু শ্যাম কারান দেখে আমি কমু এটা আগে আবার খারাপ খেলতেছে। খারাপ আছে। হ্যাঁ, এজ এ মানে মানে বোলিং এ যে তার যে কেলিবারটা আছে, উই কেলিবারে হে বল করতে পারতেছে না, এটা ঠিক। হুম কাগিসোরা বাড়া স্পেশালি। তাছাড়া আমি আরেকটা কথা বলবো, আমরা দেখছি আমরা মানে এটা এটা ইন্ডিয়ার আইপিএল ফ্র্যাঞ্চাইজির সব ওনার্সরা কিন্তু না, ফ্র্যাঞ্চাইজি টিম ম্যানেজমেন্ট এরকম করে, আমি এটা নোটিস করছি যে প্রতিটা টিমে ভালো ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা প্লেইং ইলেভেনে খেলায় না। কারণ উই মানে তারা স্কোয়াডের মধ্যে এমন একটা ভালো বড় প্লেয়ার থাকে, তারা জাস্ট নামের খেলায় নাই, বা তারা অপশনের সময় বেশি টাকা দিয়ে কিনছে তার লেগে তারা খেলায় নেই। কিন্তু তারা বেঞ্চে অনেক প্লেয়ার বসে রয়েছে যারা রিসেন্ট পারফরমেন্স খুব ভালো, কিন্তু আমি এটা নোটিস করছি মানে পারফরমেন্স এর উপর বেসিস না কইরা ওই একটা বড় নাম প্লাস ওই টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনছে, তার লিগে তারা খেলায়। যেমন কাগিসোরা বাডা, তারা পাঞ্জাব কিংস এর ড্রেসিং রুমে নাথান এলিস ভালো বোলার, অস্ট্রেলিয়ান বোলার, ও রিসেন্ট পারফরমেন্স খুব ভালো, মানে খুবই ভালো। পাঞ্জাব কিংস এ লাস্ট দুই সিজনও খেলছে, তখন সেই রকম ভালো বল পারফরমেন্স করছে। করতে পারছে না। কিন্তু সেই রকম করতে পারছে না, কিন্তু খারাপ করছে না। কিন্তু রিসেন্ট পারফরমেন্স ওর খুব ভালো। এবং সিকান্দার রাজা, হ্যাঁ আজকে সেরকম করতে পারছে না, কিন্তু যখন আজকে শশাঙ্ক সিং হিট হুম। করতেছিল তখন কিন্তু হ্যাঁ স্ট্রাইক দিতেছিল, হ্যাঁ সিকান্দার রাজা হিট করতে পারতো, কিন্তু হেউ যখন হেয়ার হিট করতেছিল তখন হেয়ার স্ট্রাইক দিতেছিল। তো যে একটা পার্টনারশিপ করে গেছে, পার্টনারশিপটা আশা করি আজকের ম্যাচে ভালো একটা রোল নিভাইছে। বুঝলাম। তো আগামীকালকের ম্যাচ, ম্যাচ নাম্বার 18, সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস চেন্নাই সুপার কিংস এর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো কি মনে হয় কালকের ম্যাচটা কিরকম হবে? হুম, একদিকে যেমন হায়দ্রাবাদের টপ পারফরমেন্স
দিতে আছে, অন্যদিকে চেন্নাই ওয়েট করতেছে এমন একটা স্ট্রং টিমের সাথে ফেস করার লাগিয়া। আমরা জানি যে চেন্নাই কেমন টিম, আর হায়দ্রাবাদও খুব তাগড়া পারফরমেন্সের উপর পড়ে এখন চেন্নাই সামনে আইব। তো দোনো টিম এমন একটা টক্কর হইব, কোনো টিমের থেকে কোনো টিম আগে আর এখন যেত না। তো এই জায়গাতে চিন্তা করে লাস্ট ম্যাচে যেমন আমরা দেখছি ধোনির ভিনটেজ পারফরমেন্স, টপ পারফরমেন্স, ধোনির পারফরমেন্সের উপর বেস করে চেন্নাইয়ের বেস করান যাইতো না। তারপরও আমি তো আগে এরকম চেন্নাই, আমি চেন্নাইয়ের সাপোর্টার হিসেবে চেন্নাইয়ের আগে এরকম গেলে গা ধোনি যেখানে আছে সেখানে অপোজিশন টিমের যে কোনো জায়গাতে মোড়ায় লাইতে পারে, হায়দ্রাবাদের মতন টিমেরও বড়ায় লাইতে পারে। তো এই যেমন মার্কেটে, আচ্ছা এটা জরুরি না কইতে পারি, এটা মার্কেটে যেমন হইতাছে যে হায়দ্রাবাদ যেমন বেঙ্গালোরের রেকর্ড ভাঙ্গে এখন টপ স্কোরার হয়ে গেছে গা। এখন সবাই ওয়েট করতেছে যে বেঙ্গালোরের লোয়েস্ট স্কোরটা কবে ভাঙবো। কি জানি চেন্নাইয়ের সামনে বেঙ্গালোর কইতে পারি না হয়। সানরাইজার হায়দ্রাবাদের তাগড়া ব্যাটিং চলে নাকি ধোনির মাইন্ড চলে তাদের হারানোর লাগা, লেটস সি। কালকে আমি কোনো চেন্নাই সুপার কিংসের ফেভারিট থাকবো। চেন্নাই সুপার কিংস যার সাথেই ম্যাচ খেলবো তারাই ফেভারিট থাকবো, এক্সেপ্ট মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স যখন খেলবো আর একটা কেকেআর, তার সাথে যখন সিএসকে খেলা চলে তখন 50-50 থাকে। তাছাড়া চেন্নাই সুপার কিংস বাকিরা সব মানে বাকির সাথে ম্যাচের দিকে তারাই ফেভারিট থাকবো। তবে কালকে আমি মানে দেখবো আর কি, যে কালকে চেন্নাই সুপার কিংস এর হয়ে সেটা দীপক চাহার কি করে। কারণ ওর উপর অনেকের নজর, ইভেন ইন্ডিয়ান সিলেকশন কমিটিরও নজর আছে যে ওর পারফরমেন্স কিন্তু যতটুকু এই সিজন যতগুলো ম্যাচ খেলছে ফ্লপ। মানে ফার্স্ট স্টার্টিং এ যে উইকেট নিয়ে দিত ও এখনো পারছে না। তো কালকে দেখা যাক দীপক চাহার কি করে। তোমার তবে কি মনে হয় কোন টিমের তবে তবে হায়দ্রাবাদ যে আহ, একটা ভালো পারফরমেন্স করার পরে মানে ভালো পারফরমেন্স করছিল মুম্বাইয়ের সাথে, এরপরে আবার যে ম্যাচটাতে খেলছে এদিকে কিন্তু একদম বাজে পারফরমেন্স করছে। আর ভাবছিলাম ওই ম্যাচটার থেকে তার একটা ভালো কনফিডেন্স পাইবো, তবে নেক্সট ম্যাচে সেই একটা ক্যাপিটালাইজ করতে পারছে না। তো কালকের ম্যাচে কি করে, এটা একটা খুবই আনপ্রেডিক্টেবল, কারণ তার পাশাপাশি চেন্নাইয়ের লগে খেলা, তো এটা মনে হয় না। তো মানে এটা তোমরা ঠিকই কইছো যে সবসময় চেন্নাই সুপার কিংস এর যে কোনো টিমের সাথে খেললেই ফেভার থাকবো চেন্নাই সুপার কিংস এর। তবে এটাই মানে হায়দ্রাবাদের তো সেম, হায়দ্রাবাদ পাঞ্জাব কোহলি মানে আনপ্রেডিক্টেবল টিম। এটি কোন সময় কি এরকম খেলা খেলবো, সেম সেম টু তোর তোমার ফাটিয়ে তো পারিস না, তোর ফাটিয়ে রয়্যাল গেছে তো চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মানে কি খেলবো কোনো গ্যারান্টি নাই। আবার লারাস মানে এত হায়দ্রাবাদ টিম তারা ডিপেন্ড লারাস করবে না। তার ব্যাটিং এর উপর। যদি ব্যাটিং ব্যাটিং এর উপর চলে যায় পুরোপুরি। তাহলে বড় স্কোর করব। আর যদি ব্যাটিং কলাপস করলেও 150-র মতো আশা করি করতে পারবো, কারণ তারা এটা লাইন আপটা ঠিক আছে বড়। হ্যাঁ, আর বোলিং ওই ইউনিটের কনফিডেন্স আছে। তারা মেইন ট্রাম্প কার্ডই তারা হেনরিক ক্লাসেন। উপরে দিয়া যে যত রানই করুক, ট্রাভিস হেড 70 করুক 80 করুক ম্যাটার করে না, অভিষেক শর্মা 50 করুক 60 করুক ম্যাটার করে না, মেইন ফিনিশটা তারা সরি হেনরিক ক্লাসেনেরই করে দিয়ে দিতে হবে, যতটুকু বোঝা যাইতেছে। ইভেন কি উই মুম্বাইয়ের সাথে ম্যাচটার পর মুম্বাইয়ের সাথে যে ম্যাচটা হয়েছিল ওই ম্যাচটাতেও ক্লাসেনই কিন্তু ভালো ফিনিশ করছে, ঠিক আছে না? তো গত ম্যাচও ক্লাসেন কিন্তু স্টার্ট করছিল, হয়তো কোন আনফরচুনেট একটা আউট হয়ে গেছে, তো কিছু করে নাই, সব ম্যাচে তো রান করা যেত না, বাট ক্লাসেনের ফিনিশিংটা দরকার হায়দ্রাবাদের লিগে। তো হায়দ্রাবাদের কি ভিতর কিছু চেঞ্জেস, মানে প্লেইং ইলেভেনে কালকে কিছু চেঞ্জেস হইতে পারে তোমরা আইডিয়া? চেঞ্জেস তো দরকার আছে বলে মনে হয় না তাদের, সেম প্লেইং 11-এ খেলবো বলে আশা মনে হয় তাদের। আর চেন্নাই মনে হয় না কোনো চেঞ্জ চেন্নাই করবে। কালকে মুস্তাফিজুর রহমান সম্ভবত আনঅ্যাভেলেবল। হ্যাঁ, আর মুস্তাফিজ বিজয় ইস্যুতে বাংলাদেশের খেলা শুরু হয়ে গেছে সেই মনে ন্যাশনাল টিমে না, যাইবো। বাংলাদেশের লিগে না, এর ভিসা ইস্যুর কারণে বাংলাদেশের খেলা এর লিগে অ্যাবসেন্ট থাকবো মে মাসে ফার্স্ট উইক থেকে। হয়, আর ফুল এপ্রিলটা থাকবো। কালকে একটা চেঞ্জেস তো দেখা যাবে হুম। তো সম্ভবত। ঠিকাশানাকে, মুকেশ চৌধুরী, হ্যাঁ, না ফরেন প্লেয়ার ঠিকাশানার নিয়ে যেতে পারে বলার। ঠিকছে না, হুম, আমার মতে মুকেশ চৌধুরী খেলানো দরকার। খেলাইতে পারে মুকেশ চৌধুরী, ফিট আছে, নিট হয়েছে কথা।
গত আমি বছর তো বলছি মানে আনফিট ফরেন ছিল। প্লেয়ারের জায়গায় ফরেন প্লেয়ার, এটার এই রিপ্লেসমেন্ট আমি দেখতেছি আর কি। না হ্যাঁ, হলে হতে আমি পারে আমি শান্তনারেও খেলাতে পারে। আমি ভাবতেছি লেফট আর্ম পেসার যে মানে মুস্তাফিজুর রহমান যে লেফট আর্ম পেসিং অপশনে রাইখা গেছে, সেই কারণে আমি লাইক টু লাইক রিপ্লেসমেন্টের কথা বলতেছি মুকেশ চৌধুরী লিগে আর কি। লাইক টু লাইক মুস্তাফিজুরের অপশন তো নাই, মানে তো যদি কেউ লেফটি লেফটি তাহলে এটা আর কি। হ্যাঁ, অলমোস্ট আর কি, এছাড়া অলমোস্ট। কোনো তার লাইক টু লাইক এটা হতো না, কারণ মুস্তাফিজুর তো হ্যাঁ জাস্ট লেখা ইয়ে যে মুস্তাফিজুর রহমান এজ এ লেফট আর্ম বোলার, ফাস্ট বোলার বা এটা মিডিয়াম ফাস্ট, এত পরে কাটার মানে এটা আলাদা করে লেখা লেখা উচিত যে কাটার, কাটার বোলার ওইটা। আর মুকেশ চৌধুরী ফিট থাকলে খেলাইবো, কারণ তারারও অপশন দেখতে লাগবে, যদি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ম্যাচের লিগে আনএভেলেবেল থাকে তখন তারা তো দেখতে লাগবে। তো দেখা যাক কালকে কি হয়। তো কালকে মানে প্রীতম দা তো কয়ে দিছে যে দীপক চাহারের উপরে নজরটা থাকবো। প্রীতম দা, তোমার সাথে আরেকটা কোশ্চেন আছে। হায়দ্রাবাদের উপর যে টিমটা, হায়দ্রাবাদের উপর কার উপর নজর থাকবে? হায়দ্রাবাদ টিমের উপর আমার নজর থাকবে অভিষেক শর্মা। তো তো আজকের ম্যাচের ডিসকাশনটা এখানে শেষ করছি। তো তো গাইজ, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিকোসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট।